প্রতিপক্ষ জোটের অনেক প্রার্থীর বিরুদ্ধেও দ্বৈত নাগরিকত্ব বা ঋণ খেলাপের অভিযোগ আছে, তবে সেগুলোর ক্ষেত্রে নমনীয় অবস্থান নিয়েছে ইসি। প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের ফেসবুকে এক পোস্টে চট্টগ্রাম ৯ আসনে জামাত প্রার্থী একেএম ফজলুল হকের আমেরিকান নাগরিকত্বের প্রমাণ প্রকাশ করেন। ফজলুলের স্ত্রী আমেনা শাহিনের নামে নিউ ইয়র্কের স্থাবর সম্পত্তি থাকার দাবিও করা হয় পোস্টে। সায়ের দাবি, যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্ট্রারের তথ্য অনুযায়ী ফজলুল হকের আমেরিকান নাগরিকত্ব ত্যাগের কোনো প্রমাণ পাওয়া যায়নি। বিএনপি প্রতি সাংবাদিক ও অ্যাক্টিভিস্টদের অনেকেই কিছুদিন ধরে ইসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলছেন, বিশেষ করে পোস্টাল ব্যালটে ধানের শীষের অবস্থান নিয়ে অভিযোগ এবং প্রবাসে এই ব্যালট নিয়ে তুগলকি কাণ্ড কারখানার দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পোস্টাল ব্যালট পেপার ছাপা এবং সরবরাহের কোনো পর্যায়েও বিএনপির কোনো সক্রিয় অবস্থান দেখা যায়নি। তবে সোশ্যাল মিডিয়ায় মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে জামাত সমর্থকদের জিম্মায় শত শত ব্যালটের দৃশ্য প্রকাশ হওয়ার পর তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে। বিষয়টি নিয়ে ইসিতে নালিশ জানাতে ছোটেন বিএনপির নেতারা। তবে এতদিনে যমুনার জল অনেক দূর গড়িয়ে গেছে। অবস্থা এমন হয়েছে যে পোস্টাল ব্যালট নিয়ে ৯/৬ অভিযোগের সমাধান চাইলে পুরো প্রক্রিয়া নতুন করে শুরু করতে হবে। সেক্ষেত্রে নিবন্ধিত ৭.৫ লাখ প্রবাসীর ভোট আপাতত বন্ধ করা ছাড়া উপায় নেই। আবার সেটি করতে গেলে ১২ ফেব্রুয়ারি নির্বাচনী অনিশ্চয়তায় পড়ে যাবে। ফলে এই ইস্যুকে গিলে ফেলা ছাড়া কোনো পথ নেই বিএনপির সামনে। প্রশ্ন হলো, এবার আওয়ামী লীগকে বাইরে রেখে আয়োজিত নির্বাচনে ৭.৫ লাখ ভোট ফলাফল নির্ধারণে কতটা প্রভাব রাখবে? বাস্তবতা হলো সেই হিসেবটিও বিএনপির কাছে নেই। তবে জামাতের মতো শক্তিশালী সাংগঠনিক কাঠামোর একটি দল এমন হিসেবটি মাথায় রেখে এগোচ্ছে বলে ধারণা করা হচ্ছে। প্রার্থিতা বাতিল এবং প্রবাসী ভোটের পাশাপাশি মাঠ পর্যায়ের নানামুখী সংকটও হাবুডুবু খাচ্ছে বিএনপি। সবচেয়ে বড় উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে দলের ভেতরের আস্থাহীনতা। বিএনপি নেতাকর্মী থেকে শুরু করে সমর্থকদের বড় একটি অংশকে জামাতের পক্ষে মাঠে নামতে দেখা যাচ্ছে। বিষয়টি নিয়ে দলের ভেতরে বাড়ছে হতাশা। সম্প্রতি চাঁদপুর ১ আসনে বিএনপির প্রার্থী এহসানুল হক মিলনের একটি মন্তব্য চাঞ্চল্য তৈরি করে সোশ্যাল মিডিয়ায়। একটি টেলিভিশন টক শোতে নিজের দলের ভেতরে গুপ্ত শিবির আর গুপ্ত জামাত থাকার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, আল্লাহ, এরা তো সব তার দলে ছিল, কবে জামাত হলো? অনুষ্ঠানে আক্ষেপ ভরা কণ্ঠে মিলন বলেন, তার এলাকায় এতদিন যাদের উপকার করেছেন, নিজের দলের লোক ভেবেছেন, তাদের এখন দেখছেন জামাতের রুকন হিসেবে। এতদিন ভেবেছিলেন সারা কুচুয়া তার, এখন দেখছেন অন্যটা। দর্শক, সারা দেশেই বিএনপির প্রার্থীরা এমন বিপদের মুখোমুখি। এর সঙ্গে আরো উদ্বেগ যোগ করেছে বিদ্রোহী প্রার্থীরা। কোনো কোনো এলাকায় মূল দল ও জোটের প্রার্থীকে ছাপিয়ে যাচ্ছে বিদ্রোহী প্রার্থীর জনপ্রিয়তা। ব্যারিস্টার রুমিন ফারহানা দল থেকে বহিষ্কার হয়েও ব্রাহ্মণবাড়িয়ার ২ আসন কাঁপিয়ে বেড়াচ্ছেন। সম্প্রতি দাবি করেছেন বিএনপির নীতি নির্ধারকেরা ফোন করে তাকে পরবর্তী সরকারে মন্ত্রিত্ব দেওয়ার লোভ দেখিয়েছেন, তবে তাতে তিনি সাড়া দিতে রাজি নন। পটুয়াখালী ৩ আসনে বিএনপি জোটের প্রার্থী হয়ে বিপাকে আছেন নুরুল হক নূর। নিরুপায় হয়ে কিছুদিন আগে তারেক রহমানের কাছে নালিশ করে উল্টো বিপাকে পড়েছেন। পটুয়াখালীর ৩ আসনে বিএনপির সব কমিটি বাতিল করা হলেও মাঠ ছাড়েননি বিদ্রোহী নেতা হাসান মামুন। উল্টো স্থানীয় বিএনপি নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করে মামুনের প্রতি সমর্থন আরো জোরদার করেছেন। দর্শক, মাঠ পর্যায়ে আরো কিছু ঘটনা বিএনপিকে দুশ্চিন্তার চূড়াবালের দিকে ঠেলে দিচ্ছে। বিশেষ করে মাঠ প্রশ্নে প্রতিপক্ষের প্রভাব নিয়ে বাড়ছে উদ্বেগ। এর সঙ্গে যোগ হয়েছে ১.৫ বছর ধরে ভোটার ট্রান্সফারের মাধ্যমে বিশেষ কিছু আসনে জামাতের শক্তি বৃদ্ধির খবর। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে জামাত এই কাজ সুচারুভাবে করেছে এমন অভিযোগ পুরনো। তবে শেষ মুহূর্তে এসে ঘুম ভেঙেছে বিএনপির। দলের মহাসচিব ৮ই জানুয়ারি হন্তদন্ত হয়ে ছুটে যান নির্বাচন কমিশনে। তিনি এমন এক গাদা অভিযোগের ফিরিস্তি দিয়েছেন যেগুলোর কোনোটির সমাধান ৩ সপ্তাহের মধ্যে করা সম্ভব নয়। এতদিন পরে এসে মির্জা ফখরুলের অভিযোগ, নির্বাচন কমিশনের কিছু কর্মকর্তা একটি দলের হয়ে কাজ করছেন।
ইসি অনেক ক্ষেত্রে পক্ষপাতমূলক আচরণ করছে। তারা চান কমিশন যেন নিরপেক্ষ ভূমিকা রাখে। কোন দলের পক্ষে মাঠ পর্যায়ের কর্মকর্তারা কাজ করছেন সেটি পরিষ্কার করেননি মির্জা ফখরুল। তবে সেই দলটি যে জামাত সেটা বোঝা কঠিন কিছু নয়। প্রশ্ন হলো, ভোটের বাকি যখন মাত্র 3 সপ্তাহ, তখন মাঠ প্রশাসনের রদবদল করা আদৌ কি সম্ভব? আবার যদি অতীতের মতো অভিযোগ আমলে নেওয়া না হলে কি করার থাকবে বিএনপির? 1.5 বছরের দোলাচলের রাজনীতিতে কোনো ইস্যুতেই তারা শেষ পর্যন্ত শক্ত অবস্থান নিতে পারেনি। এর সবচেয়ে বড় নজির, উচ্চ আদালতের আদেশের পরও ইশাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র পদে বসাতে ব্যর্থ হয়েছে দলটি। সে সময়ের উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে নতি স্বীকার বড় ধরনের রাজনৈতিক বিপর্যয়ের দিকে ঠেলে দেয় বিএনপিকে। উপদেষ্টা পরিষদের বিতর্কিত কয়েক উপদেষ্টাকে সরিয়ে দেওয়ার দাবিও ভেসে গেছে যমুনার জলে। উল্টো তাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের পাশে রেখে তারেক রহমান সহ বিএনপি নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন ডক্টর ইউনূস। 1.5 বছরে এমন অসংখ্য নতজানু অবস্থানের জন্ম দেয়া বিএনপি আগামী 3 সপ্তাহে ভোটের মাঠ নিয়ন্ত্রণে নিতে পারবে এমন সম্ভাবনার পক্ষে বাজি ধরার কেউ পুরো বাংলাদেশে নেই। ইসিতে মির্জা ফখরুলের নালিশে ভোটারের নির্বাচনী এলাকা পরিবর্তনের ইস্যুটিও এসেছে। এই অভিযোগের শুরু হওয়া এখন আর করা সম্ভব নয়। মির্জা ফখরুল বলেন, ঢাকা মহানগরের বিভিন্ন নির্বাচনী এলাকায় একটি রাজনৈতিক দল তাদের প্রার্থীদের বিজয়ী করতে অনৈতিক কূটকৌশল নিয়েছে। তারা দেশের ভিন্ন ভিন্ন এলাকা থেকে ভোটারদের ব্যাপক হারে এলাকা পরিবর্তন করাচ্ছে। মোট কত সংখ্যক ভোটার কোন কোন এলাকা থেকে ঢাকা মহানগরের কোথায় স্থানান্তর হয়েছে তার বিস্তারিত বিবরণও দাবি করেন তিনি। প্রশ্ন হলো, এই বিবরণ হাতে পেলেও বিএনপি এখন কি করবে? গুঞ্জন আছে ব্যাপক হারে ভোটার যোগ করা আসনের একটি হলো ঢাকা 17। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গুঞ্জন সত্যি হলে এই আসনে জামাতের ডক্টর এস.এম. খালিদুজ্জামানের শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে পারেন তারেক রহমান, আর সেটাই ভাবিয়ে তুলেছে বিএনপিকে। ইসিতে অভিযোগ জানানোর পর মির্জা ফখরুল দাবি করেন, জামাতের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এনআইডির কপি, বিকাশ নাম্বার, মোবাইল নাম্বার সংগ্রহ করছে। এটি ব্যক্তিগত গোপনীয়তার ভঙ্গ এবং ক্রিমিনাল অফেন্স। এ বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে তারা ইসিকে জানিয়েছেন। প্রবাসে পোস্টাল ব্যালট নিয়ে তুগলকি কাণ্ড নিয়ে বিএনপির যে কিছুই করার নেই সেটি স্পষ্ট হয়েছে মহাসচিবের কথায়। হাল ছেড়ে তারা এখন দেশের ভেতরের পোস্টাল ব্যালট পরিবর্তনের দাবি তুলেছেন। এতদিন পরে এসে তাদের মনে হচ্ছে পোস্টাল ব্যালট পেপারটি সঠিক নয়। এতে পক্ষপাত এবং কোনো একটি দলকে বিশেষভাবে সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এখন তারা চান দেশের ভেতরে যারা পোস্টাল ব্যালটে ভোট দেবেন তাদের জন্য আলাদা ব্যালট তৈরি করা হোক, আর সেটি হতে হবে প্রতীক বরাদ্দ করার পর। ইসি হয়তো এ দাবি মেনে নেবে, কিন্তু প্রবাসে পাঠানো 7.5 লাখ ব্যালট নিয়ে আতঙ্ক পিছু ছাড়বে না বিএনপির। কারণ তো নিশ্চয় রয়েছে। প্রধান উপদেষ্টা বলছেন, জুলাই গণ অভ্যুত্থান জাতির ইতিহাসে এক অসাধারণ অর্জন। এটি অপ্রত্যাশিতভাবে জাতির জীবনে গণতন্ত্র, ন্যায় বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এনে দিয়েছে। হঠাৎ করে তিনি অপ্রত্যাশিত বললেন কেন? তিনি তো এ যাবৎ সব জায়গাতেই দেশে বিদেশে বলে এসেছেন যে 5 আগস্টের আন্দোলন বা গণ অভ্যুত্থান হঠাৎ কোনো বিস্ফোরণ নয়, এটি অনেক আগে থেকে পূর্ব পরিকল্পিত। আর তিনি এখন এখানে এসে বলছেন যে অপ্রত্যাশিত, মানে গণভোটটাকে একটু এমফ্যাসাইজ করার জন্য, তাকে অস্বাভাবিক অসাধারণ হিসেবে তুলে ধরার জন্য তিনি এখন অপ্রত্যাশিত শব্দটি ব্যবহার করলেন। তিনি জানিয়েছেন যে এজন্য নাকি বেশ কিছু সংস্কারও করা হয়েছে। কিসের সংস্কার করা হয়েছে? কোথায় সমস্যা করা হয়েছে? আওয়ামী লীগের যে 15.5 বছর শাসন, তাকে আমরা অনেকে দুঃশাসন বলছেন, স্বৈরাচারী শাসন বলছেন, ফ্যাসিবাদী শাসন বলছেন। 17 মাসে কি ঘটেছে? 15.5 বছরে যা কিছু হয়নি তাও তো এই 17 মাসের মধ্যে ঘটে গেছে। তিনি বলছেন,
আরও গভীর ও সুদূর প্রসারী সংস্কারের জন্য দেশের সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে। এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য আপনাদের সম্মতির প্রয়োজন এবং এর জন্য গণভোটের আয়োজন করা হয়েছে। গণভোটে অংশ নিন। আপনি যদি হ্যাঁয়ের পক্ষে ভোট দেন তাহলে বৈষম্য, শোষণ আর নিপীড়ন থেকে মুক্ত হবে বাংলাদেশ। তিনি বেশ কিছু বর্ণনা করেছেন যে হ্যাঁয়ের পক্ষে ভোট দিলে কি হবে। এই যে প্রচারণা, এই প্রচারণার এক পর্যায়ে যে 4টি প্রশ্ন আছে ভোটের ক্ষেত্রে, যে একজন ব্যক্তি সর্বোচ্চ 10 বছরের বেশি ক্ষমতা মানে প্রধানমন্ত্রী থাকতে পারবে না, বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে, সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়বে। বিচার ব্যবস্থা দিনের পর দিন অসংখ্য নিরীহ মানুষকে কারাগারের মধ্যে বন্দি রাখা হচ্ছে ফেক যত সব মামলায় জড়িয়ে। আবার আওয়ামী লীগের যে নেতা কর্মীদের ধরা হয়েছে বিভিন্ন মামলায়, বিভিন্নভাবে তারা জড়িত থাক আর না থাক, তাদের সামান্য জামিনটাও আইনগত যে ন্যূনতম অধিকার সেটিও তো মিলছে না। এই নাকি বিচার ব্যবস্থার সংস্কার? বিচার ব্যবস্থার সংস্কার এটি যে আদালত প্রাঙ্গণে মব ক্রিয়েট করে বিচারপতিদের অপসারণে বাধ্য করা। আর সংসদে নারীর প্রতিনিধিত্ব বাড়বে বলতে তিনি কি বুঝিয়েছেন? নারী অধিকার প্রতিষ্ঠা হবে। আমরা তো জানি যে গণমাধ্যম কমিশন এবং নারী কমিশন নামে 2টি কমিশন গঠিত হয়েছিল। আমার দৃষ্টিতে সবচেয়ে সেন্সিটিভ 2টি কমিশন। সেই 2টি কমিশনের রিপোর্ট তো বা সুপারিশ তো একেবারে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া হলো। কি কারণে? সরকারের কর্মকাণ্ডে কিংবা প্রধান উপদেষ্টার কার্যকলাপে আমরা যা প্রমাণ পাচ্ছি না, তিনি এখন মানে মুখের বুলি ছড়িয়ে হ্যাঁয়ের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। এগুলো সব সংস্কার, সমতা সৃষ্টি করা, সম অধিকার প্রতিষ্ঠা করা। তিনি বলছেন যে ক্ষমতার ভারসাম্য রক্ষায় সংসদে একটি উচ্চ কক্ষ গঠিত হবে, মানুষের মৌলিক অধিকার আরও সুরক্ষিত হবে, দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছামতো ক্ষমা করতে পারবেন না, সব ক্ষমতা একজন প্রধানমন্ত্রীর হাতে থাকবে না, অর্থাৎ রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনার কথা বলা হচ্ছে। এইগুলো যে স্রেফ আমাদের সামনে মোলা ঝুলিয়ে রাখা, অন্য কিছু করার, অন্য কোনো ডিজাইনের অংশ বাস্তবায়ন করতে, সেটুকু তো আমরা ঠিক বুঝতে পারছি। যদি সত্যি সত্যিই প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্যতে বিশ্বাস করতো এই সরকার অথবা সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি নিজে কি করছেন? গত 17-18 মাস ধরে আমরা দেখে আসছি যে সম্পূর্ণ ক্ষমতা রাষ্ট্রের সরকারের যাবতীয় যা আছে সব নিজের হাতে কুক্ষিগত করে রেখেছেন। রাষ্ট্রপতিকে এক অর্থে একঘরে করে রাখা হয়েছে। তার কাছে কোনো ধরনের কোনো রিপোর্ট প্রকাশ তো দূরের কথা, দেখা সাক্ষাৎ তো তিনি বন্ধ করে দিয়েছেন। দেখা হলেও তাকে তুচ্ছ জ্ঞান করেন, তুচ্ছ তাচ্ছিল্য করেন। এগুলো তো আমরা দেখছি। তার মুখে শোভা পায় যে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনার বিষয়টি। আর বিচার ব্যবস্থা সম্বন্ধে তো আরেকটি কথা না বললেই নয়। মবতন্ত্রের মাধ্যমে মবতন্ত্র প্রতিষ্ঠা করে যেখানে সেখানে মানুষকে বিচারের নামে হত্যা করা, বুলডোজার দিয়ে আমাদের 71-এর আমাদের ঐতিহাসিক যত নিদর্শন আছে সব ধ্বংস করে ফেলা, এই যে বিচার ব্যবস্থা সংস্কার করা হবে এর মধ্য দিয়ে। তিনি বলছেন যে আমি আপনাদের সবার প্রতি আহ্বান জানাই, আগামী নির্বাচনে গণভোটে অংশ নিন, রাষ্ট্রকে আপনার প্রত্যাশা মতো গড়ে তোলার জন্য হ্যাঁতে সিল মারুন। আপনি নিজে হ্যাঁতে সিল দিন এবং আপনার পরিচিত সবাইকে সিল দিতে উদ্বুদ্ধ করুন, তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসুন। দেশ পাল্টে যাবে। কথায় কথায় দেশ পাল্টে গেছে এমনটা বলা হয়। নতুন বন্দোবস্ত সৃষ্টি হয়েছে, নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে 8ই আগস্ট। তার জন্য একটা নতুন দিবসও আমরা ঘোষণা হতে যেতে দেখলাম। পরে একটা পর্যায়ে সেই তার যে শক্তি, সেই জুলাই যোদ্ধাদের আপত্তির মুখে সেই দিবসটি তো আর কার্যকর করতে পারল না। জাতীয় দিবস হিসেবে ঘোষণা করার কথা ছিল। এবং কথায় কথায় তিনি বলেন যে অসভ্যতা থেকে বর্বরতা হয়েছে, এরকম ঘটনার কথা
পুলিশের হিসাবে উনি উল্লেখ করেছেন সেরকম আছে হলো 574টা, এবং তার মধ্যে কি কি আছে? প্রতিবেশী বিরোধ 51টা, জমি সংক্রান্ত বিরোধ 23টা, চুরি 106টা, পূর্ব শত্রুতা 26, অস্বাভাবিক মৃত্যু 172। অস্বাভাবিক মৃত্যু 172 মানে এটা কি ভাই? অস্বাভাবিক মৃত্যু জিনিসটা কি বোঝার চেষ্টা করেন। এই অস্বাভাবিক মৃত্যু হচ্ছে 172টা। এরা সবাই সংখ্যালঘু, এবং এটা ওনার বিবেচনায় সাম্প্রদায়িক সহিংসতা নয়। ধর্ষণ 58টা, এটাও সাম্প্রদায়িক সহিংসতা নয় ওনার বিবেচনায়। অন্যান্য হলো 138টা। এই হলো ওনার হিসাব। এবং উনি যে সাম্প্রদায়িক যেটা বলেছেন, মানে মন্দির এবং মন্দির সংক্রান্ত যে ঘটনাগুলি ঘটেছে, কেবল এগুলোই ওনার দৃষ্টিতে সাম্প্রদায়িক ঘটনা। মানে এই ব্যাখ্যা শুনলে না, মানে আমি কি বলবো, পৃথিবীর যে কোনো লোক এই ব্যাখ্যা শুনলে পরে তার ভিমরি খাবে। যে মন্দিরে আক্রমণ না হলে, মন্দির সংশ্লিষ্ট ঘটনা না হলে সেটাকে উনি সাম্প্রদায়িক ঘটনা বলছেন না। একটা হিন্দুকে আপনি মেরে আগুন দিয়ে জ্বালিয়ে দিবেন, এটা সাম্প্রদায়িক ঘটনা নয়। এটা কি ভাই? একটা মুসলমানকে পোড়াতে পারতো? একটা মুসলমানকে মেরে আগুন দিয়ে পোড়ানো সম্ভব? হিন্দু বলেই সম্ভব। এটা ওনার কাছে সাম্প্রদায়িক ঘটনা মনে হয় না। তো উনি সাম্প্রদায়িক ঘটনার ডেফিনেশনই তো বুঝেন না। ভদ্রলোক আবার শান্তিতে নোবেল টোবেল পেয়ে গেছেন, বেশি কিছু বলা যাবে না। ওনাকে যারা এই তথ্যগুলি দিয়েছেন তাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, আপনার সাম্প্রদায়িকতার অর্থ বুঝেন ভাই? অর্থ বুঝেন? মানে অস্বাভাবিক মৃত্যু হচ্ছে হিন্দুদের, স্বাভাবিক মৃত্যুতে কোনো সমস্যা না, অস্বাভাবিক মৃত্যু হচ্ছে, এটা সাম্প্রদায়িকতা না। তারপরে আপনার হত্যাকাণ্ড হচ্ছে, সাম্প্রদায়িকতা না, এটা কিছু হলো। আপনি একজন লোককে জমি সংক্রান্ত বিরোধে একটা হিন্দু পরিবারকে বাড়ি থেকে উচ্ছেদ করলেন, এটা সাম্প্রদায়িকতা না? তার জমি দখল করলেন, এটাও সাম্প্রদায়িকতা না? ওই লোকটা যদি হিন্দু না হতো তাহলে পারতেন এটা করতে? যাই হোক, আমি আর বেশি কিছু বলতে চাই না। উনি মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ, তাই ওনাকে আর এত বেশি কিছু বলতে চাই না। আমি কেবল এই ওনার যে পোস্টটা আছে, এই পোস্টের নিচে যে কমেন্টগুলো আছে, অনেকগুলো কমেন্ট ওখানে পড়েছে, এবং সেই কমেন্টের কথা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। 466টা কমেন্ট পড়েছে যখন আমি দেখছি, মানে ওনার এই পোস্ট দেওয়ার 5 ঘন্টার মাথায় 466, এবং 49টা এটা শেয়ার হয়েছে, এবং 2300 আপনার বিভিন্ন রকম রিয়াকশন দেখা গেছে। কেউ হাহা দিয়েছেন, কেউ লাভ দিয়েছেন, কেউ লাইক দিয়েছেন, এগুলো দিয়েছেন। ওটার আমি আর মানে আপনার বিস্তারিত বিশ্লেষণে যাচ্ছি না। আমি কেবল ওনার এখানে যে কমেন্টগুলো পড়েছে, আমি সেখান থেকে কিছু কমেন্ট আপনাদেরকে আমি পড়ে শোনাতে চাই। সেগুলো শুনলে আপনি বুঝতে পারবেন মানুষ ওনার এই পোস্টটাকে কীভাবে নিয়েছেন। এবং আমি যেগুলো পড়ছি সেগুলি সবই যে হিন্দুদের তা না, 2-1টা মুসলমানেরও আছে, বাট হিন্দুদেরই বেশি। হৃদয় রায় নামে একজন লোক লিখেছেন, একজন নোবেল জয়ী সরকারে থাকার পরও কেন 38 মন্দিরে ভাঙচুর হবে? আবার রাজীব সরকার লিখেছেন, মন্দির ভাঙছে কাশেম, মামলা হয়েছে আবুল নামের আওয়ামী লীগ নেতার নামে। কাশেম পুনরায় আরেকটা মন্দির ভাঙার প্ল্যান করছে আরেক আওয়ামী লীগ নেতার নামে মামলা দিবে বলে। বিষয়টা দাঁড়ালো কি? বিদ্যুৎ মণ্ডল লিখেছেন, একটাও বিচার হবে না, কারণ রাষ্ট্র নীরব ভূমিকা নিয়েছে। সংখ্যালঘুরা কিছু বললেই রাষ্ট্রদ্রোহী হয়ে যায়, ভারতে দালাল হয়ে যায় ও রয়ের এজেন্ট হয়ে যায়। অথচ 1200 টন ইলিশ রপ্তানি হয় এখন। মোহাম্মদ নাজমুল হাসান লিখেছেন, 1600-র বেশি মব ভায়োলেন্স হয়েছে, একটারও বিচার হয়নি, মামলাও হয়নি। কাকু শুধু ফেসবুকে লম্বা লম্বা পোস্ট দেয়। সোহাগ দাস লিখেছেন, সংখ্যালঘুদের মধ্যে যদি একজনও বিচার পেয়ে থাকে জানাবেন। উনি কিন্তু তাকে চ্যালেঞ্জ করলেন, একজনও সংখ্যালঘুকে বিচার পেয়েছে তার উপর ঘটে যাওয়া অত্যাচারে? সুরঞ্জিত বাবু সেন লিখেছেন, এতদিন পরে কেন এমন বাক্য বলতে হলো? কোনো কিছু আছে নাকি?
পর্দার আড়ালে? ফ্লুটিস্ট বকুল রায় তিনি লিখেছেন, উনি একটু ডিটেল লিখেছেন, এটাই আমি শেষ মন্তব্যটা একটু পড়তে চাই, যে ডক্টর ইউনূস যে একজন মিথ্যুক এটার প্রমাণ তিনি নিজেই দিলেন। 2025 সালে 645টি ঘটনার মধ্যে শুধু 71টি ঘটনায় সাম্প্রদায়িক উপাদান পাওয়া গেছে বলেছেন ডাক্তার ইউনূস। তার হিসাব হলো মন্দির ভাঙচুরের 38টা, মন্দিরের চুরি একটা, হত্যাকাণ্ড একটি, মন্দিরে অগ্নিসংযোগের 8টি, প্রতিমা ভাঙার হুমকি, ফেসবুক পোস্ট, উপাসনালয়ের আঙ্গিনায় ক্ষতির মতো 23টি ঘটনা রয়েছে। অর্থাৎ শুধু তিনি বোঝাতে চাচ্ছেন যে মন্দিরে হামলা হলে সাম্প্রদায়িক হামলা, অন্য ঘটনাগুলো যেহেতু মন্দিরের নয় তাই ওগুলো সাম্প্রদায়িক নয়। শুধু 2025 সালের কিছু জনপ্রিয় সংবাদ দেখি। 1, দীপুকে নগ্ন করে অর্ধমৃত অবস্থায় পুড়িয়ে মারা তো মন্দিরে হয়নি। রাউজানের ঘরে তালা দিয়ে আগুন দেওয়া, সেটাও মন্দিরে হয়নি। ঝিনাইদহে হাতে লাল সুতা থাকায় ভারতীয় গুপ্তচর বলে গোপাল বিশ্বাস নামে হিন্দু যুবককে মারধর, মন্দিরে হয়নি। রংপুরের গঙ্গাচড়া উপজেলায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, এটাও মন্দিরে হয়নি। এর বাইরে অপ্রকাশিত ঘটনা বাদ, এগুলো তো সবাই জানে, এগুলো মন্দিরে বা উপাসনালয়ে হয়নি। কিন্তু ডক্টর ইউনূসের দেওয়া 71টি ঘটনা শুধু মন্দিরের, তার মানে এগুলোকে সংখ্যালঘু নির্যাতন হিসেবে দেখেন না তিনি। দৃষ্টির আড়াল থেকে এরকম অনেক ঘটনা আছে, তাকে প্রধান উপদেষ্টা বলতে লজ্জা করে। এরকম মিথ্যুক একজন বাংলাদেশ পরিচালনা করেন। এই যে বক্তব্যটা আমি পড়লাম, আমি জানি এখানে আবেগ আছে অনেক কিছু, কিন্তু আমার কথা হলো যে ডক্টর ইউনূসের এই তালিকাটা, ওনার নিশ্চয়ই একজন অ্যাডমিন আছেন, উনি তো এগুলো প্রচার করেন। এই অ্যাডমিনের মেধা, এইসব ধান্দাবাজরা যদি ঘিরে ফেলে না, তাহলে এই জুলাইয়ের বিপ্লব, জুলাইয়ের স্বপ্ন, নতুন বাংলাদেশ, সংস্কার, আমরা যা যা ভাবছি সব কিন্তু শেষ হয়ে যাবে। কিন্তু ভেরি আনফর্চুনেটলি যারা তারেক রহমানকে এতদিন ধরে ক্ষতিগ্রস্ত করছে, যারা তারেক রহমানকে সর্বনাশ করছে, তারেক রহমান, বেগম খালেদা জিয়াকে যারা এই প্রজন্মের কাছে ভিলেন হিসেবে তুলে ধরেছে, তাদেরকে দেখুন বিএনপি যে পরিমাণ তোষণ করছে। আমি আপনাকে একটু দেখাই, এই সাম্প্রতিক সময়, এইটা নিয়ে অবশ্য আজকে আমি কথা বলবো না, কাল পরশু যদি সময় পাই, যে এই যে ফ্যাসিবাদের দোষর যে সম্পাদক এবং সাংবাদিকরা ছিল, তারা আবার কিন্তু এক হয়ে যাচ্ছে। রসুনের গোড়া সব এক হয়ে আবার কিন্তু প্রস্তুতি নিয়ে নিচ্ছে। এবং ইস্যু হচ্ছে প্রথম আলো টেলিস্টারে অগ্নিসংযোগ। তো প্রথম আলো টেলিস্টারে অগ্নিসংযোগ আমরা সমর্থন করি না, কারণ সেখানে বিক্ষোভকারী যা ছিল তার চেয়ে বেশি ছিল আর্মি, পুলিশ, বিজিবি। তো সেখানে কেন হলো? তো এখন ধরেন এটাকে আবার অন্য ফ্লেভার দিয়ে তারা এই ফ্যাসিবাদের বদমাশগুলো একত্রিত হচ্ছে। মতি মাহফুজের সাথে দেখলাম নতুন লেস যুক্ত হয়েছে আমাদের সাংবাদিক নুরুল কবির। এখন নুরুল কবির ওই রাতে আহত হয়েছিলেন, আক্রান্ত হয়েছিলেন, সেই ক্ষোভ থেকে নাকি তার অন্য কোনো হিসাব নিকাশ সেখানে তৈরি হয়েছে, সেটিও বোঝার ব্যাপার আছে। এইটা নিয়ে আমি দেখি কাল পরশু যদি সময় পেলে বিস্তারিত আলোচনা করব, যে এই জিনিসগুলো সামনে নিয়ে আসা দরকার। কি হবে না হবে জানি না, বাট আমি মনে করি, আমি যতটুকু বুঝি, আমার যতটুকু দায়িত্ব, সেই অনুযায়ী বলা উচিত, সে অনুযায়ী আমি বলতে চাই। এবং বেগম খালেদা জিয়ার যে শোক সভা, সেই শোক সভায় মাহফুজান আমার একটা বক্তব্য আপনাদের গ্রিন প্রমোট হবে। হঠাৎ এই যে সমস্ত চুক্তি ফুক্তি হলো না, মজার কথা হলো উনি এলেন 4:05, উড়ে গেলেন 6:10। ফটাফট কাজ সারলেন, কাজ সেরে উড়ে চলে গেলেন। আমাদের রাশিয়ার প্রধানমন্ত্রী পুতিন তো 5 ঘন্টা ছিলেন, উনি তো একেবারে 2 ঘন্টারও নিচের সময় উনি বেরিয়ে গেলেন। মানে 1 ঘন্টা 40 মিনিট 50 মিনিটের মধ্যে উনি কাজকর্ম সেরে একেবারে ফটাফট ধাঁ। এখন এই যে মিলিটারি স্ট্র্যাটেজি, মিলিটারি কোঅপারেশনের ব্যাপারটা হলো, সেটাতে আবার $4 বিলিয়ন যে অস্ত্র কেনা হচ্ছে আমাদের ব্রহ্মোস, তাতে কিন্তু আমাদের পাকিস্তান বেজায় ঘাবড়াবে।
কারণ ব্রহ্মসের শক্তি পাকিস্তান ছাড়া তো আর কেউ অনুভব করেনি। পাকিস্তান খুব ভালো করে অনুভব করেছে এই সিঁদুরে। তো পাকিস্তান একটুখানি ঘাবড়ে তো যাবেই। আর একজন বেশ বেজায় খাপ্পা হবেন, তিনি হচ্ছেন মালিক। মালিক তো কাতারে একটা ফুল ফ্লেজেড বেস করে রেখে দিয়েছেন। বাহারিনে একেবারে স্ট্র্যাটেজিক কমান্ড তৈরি করা আছে। তার পাশাপাশি যদি একেবারে ইউএইর ওপরে যদি ভারতের অবস্থান হয়, ভারতের সৈন্য এবং মানে সমস্ত রকম সামরিক সরঞ্জাম গিয়ে ওখানে গিয়ে হাজির হয়, তাহলে তো মালিকের মেজাজ খারাপ হবেই। মালিক তখন কি করবে এখন বোঝা মুশকিল। মালিকের তরফ থেকে তো এখনো পর্যন্ত কোনো রিয়াকশন আসেনি। তবে মালিক যে খুব একটা খুশি হবে এ কথা তো বলা যায় না। খুশি হবেন উনি না, উনি একটা কিছু স্টেপ নেবেন। ভারতবর্ষ বসে আছে স্টেপটা কি নেয় দেখার জন্য। এখন ভারতবর্ষের সঙ্গে ভালো মতো পাঙ্গা লেগে গেছে, যাকে বলে একেবারে পাঙ্গা লাগা না, ভারতবর্ষের সঙ্গে পুরো পাঙ্গা লেগে গেছে আমাদের মালিকের সঙ্গে। মালিকও ছাড়বে না, নরেন্দ্র মোদীও ছাড়বেন না। চল কে কদ্দূর যেতে পারিস, চল, আমিও আছি, তুইও থাক, দেখা যাক কার দৌড় কত দূর। এখন বাকি যেগুলো আছে সেগুলো তো ঠিক আছে। এই চিন্তা হলো ব্রহ্মোস এবং মিলিটারি বেস। ইউএইতে যদি ভারতের পদার্পণ ঘটে সৈন্যের এবং যত মানে অস্ত্রাদি আছে তা দিয়ে যদি এখন সাজানো হয়ে যায় ইউএই, তাহলে তো সৌদি আরবের বিপদ। কারণ আপনারা জানেন সৌদি আরবের সঙ্গে আমিরাতের একটা 36 বা আগরা চলছে। সেটা হচ্ছে, আপনারা এই খবর সবাই জানেন। এইটাতে এখন এই ভারতের পদার্পণ এখন কিভাবে নেবেন এমএসবি, সেটা নিয়ে কিন্তু এখন দেখতে হবে। এমএসবি বেশি কিছু করতে পারবেন না। ও আর একটা হয়েছে, সেটা হচ্ছে বছরে 8 মিলিয়ন ব্যারেল ফাইন অয়েল দেওয়া হবে। সৌদি ইউএই ভারতকে ফাইন অয়েল দেবে 8 মিলিয়ন ব্যারেল। তা 8 মিলিয়ন ব্যারেল যদি ফাইন অয়েল পাওয়া যায়, এই ফাইন অয়েল কোথায় লাগে জানেন? এই ফাইন অয়েল লাগে সমস্ত মিসাইলে। তাহলে যে ফাইন অয়েলটা আমাদেরকে বাইরে থেকে ক্রুড এনে তাকে খরচা করে করা হতো, সেই ফাইন অয়েলটা একেবারে ডিরেক্টলি পেয়ে যাবে ভারতবর্ষ। তাহলে ভারতবর্ষ যদি ফাইন অয়েলটা পেয়ে যায়, তাহলে মিসাইল তৈরির ব্যাপারটা আরো তাড়াতাড়ি হবে, ঝটাপট মিসাইল বানানো হবে। আগে তো 4টে মিলিটারি কমপ্লেক্সে 4টে মিসাইল তৈরি হতো, এখন সেটা দাঁড়িয়েছে 9টাতে। 9টাতে ক্রমান্বয়ে মিসাইল তৈরি হয়ে যাচ্ছে, মানে শয়ে শয়ে মিসাইল তৈরি হচ্ছে। মানে মজুদ ভান্ডার যাতে একেবারে মানে টান না পড়ে, তার জন্য 5-10 হাজার মিসাইল তো অন্তত ব্যাকলোডে থাকবেই। 5-10 হাজার মিসাইল, যাতে কেউ তো ট্যাফু করলে পরে তাহলে পরে তার পিছনে একখানা বাঁশের ঝাড় ঢুকিয়ে দেওয়া যায়। এখন সব থেকে বড় বিপদে পড়ে গেছে পাকিস্তান। পাকিস্তান তো জানে মিসাইল আমাদের ব্রহ্মসের শক্তি। এখন সৌদি আরবকে বলবে যে এমএসবি সাহেব, আপনি তো এখন আপনি আর যাই করুন, ব্রহ্মসের সঙ্গে পাঙ্গা নেবেন না। ব্রহ্মস যদি বাড়ে, এক গ্রেড মারবে আর আপনাকে আপনার দেশকে কিন্তু শেষ করে দেবে। আমরা কিন্তু কিচ্ছু করতে পারবো না। সুতরাং পদাতিক বাহিনী দিয়ে যতটা হয় আমরা ততটা আপনাকে হয়তো সাহায্য করতে পারবো। মানে ভেতরে ভেতরে নিশ্চয়ই এই কথাটা হচ্ছে, কারণ ব্রহ্মস যখন নিয়েছে $4 বিলিয়ন, তা আরো নেওয়া হবে। এটা হচ্ছে প্রাথমিক চুক্তি এবং তারপরে আরো নেওয়া হবে। এর সঙ্গে ভারতের সঙ্গে কথা বলে
112টা রাফাল নিচ্ছে ইউএই। ভারতের কাছে রাফাল তো আছে, রাফালের শক্তি সম্পর্কে তিনি সমস্ত কিছু জেনে নিয়ে 112টা রাফালের অর্ডার তিনি দিয়ে দিচ্ছেন ফ্রান্সকে। এই ব্যাপারে ফ্রান্সের প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের সঙ্গে, ম্যাক্রোর সঙ্গে কথা হয়েছে প্রধানমন্ত্রী মোদির, তারপরে মোহাম্মদ বিন জায়েদের। তো সেই চুক্তিটা উনি খুব শীঘ্রই ফ্রান্সে যাবেন, ফ্রান্সে গিয়ে সেই চুক্তিটা করে আসবেন এবং টাকা পয়সা দিয়ে যাবেন। এখন এমএসবি যদি খেপে যায় তাহলে কি হবে? এমএসবি তো ভারতের উপর একটু খেপবে, কিন্তু কি হবে? কিন্তু তাকে তো তেল বেচতে হবে ভাই। তেলটা বেচবে কোথায়? তেলটা বেচতে হলে ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে। তুমি মিলিটারি বেস তৈরি করেছো তুমি পাকিস্তানকে দিয়ে, ইউএই ভারতকে দিয়ে একটা বেস তৈরি করে দিয়েছে। তার মানে তুমি যদি আমাকে 6 দেখাও, আমি তোমাকে 9 দেখাবো। আর ওদিকে মালিক তো ক্ষেপের লাল। মালিক যখন শুনেছে, নিশ্চয়ই এখনো প্রতিক্রিয়া আসেনি, মালিকের প্রতিক্রিয়া কিন্তু মারাত্মক আসবে। সুতরাং এ বিষয়ে আপনারা নিশ্চিন্ত থাকুন, মালিক কিন্তু একটা কড়া প্রতিক্রিয়া জারি করবে যে ভারতবর্ষ এই বিদেশের মাটিতে পা ফেলছে। আরে নিজে তো 750 জায়গায় মিলিটারি বেস করে রেখে দিয়েছো, আর ভারতবর্ষ একটা সেই খাজাকিস্তানে একটা বেস রয়েছে, আর কয়েকটা জায়গায় একটা বেস রয়েছে, আর একটা নতুন বেস তৈরি হচ্ছে আমাদের ইউএইতে। তাতে কি আসে? তোমার তো 750 করা আছে। ভারত যদি 10টা-15টা করে, তাহলে করবে তো, ভারত তো করবে, শক্তিধর দেশ তো, টাকার তো অভাব নেই। তারপরে চলে এলো এই আপনার মানে কি বলে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, এফডিআই। কত এলো? এফডিআই এলো $16.5 বিলিয়ন। এরপরে বাকি দেশগুলো বসে আছে, তারা ব্রহ্মোস নেওয়ার ব্যাপারে কথাবার্তা চলছে, কিন্তু চূড়ান্ত চুক্তি হয়নি। ব্রহ্মোসের এখন চূড়ান্ত মার্কেট। যা পাকিস্তানকে মেরেছে, পাকিস্তান যত লুকিয়ে চাপিয়ে যাক, পাকিস্তানের ব্যাপারটা তো সব পৃথিবীর সব রাষ্ট্র জানে। তো ব্রহ্মোসের যে কাজ, এখন অচুক মানে লক্ষ্য, সেই লক্ষ্য যে ভেদ সরি স্কটল্যান্ড, তাকে তারা খেলাবে বাংলাদেশের জায়গায়। মানে এটা এরকম কি আগে কখনো হয়েছে কোনো টুর্নামেন্টে? আইসিসি বাংলাদেশের উদ্বেগগুলোকে গুরুত্ব দিল না কেন? এসব বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। এর আগে আইসিসির সাথে বাংলাদেশের এই ধরনের কোনো সংঘাত বা কথা চালাচালি, চিঠি চালাচালি, এই বিষয়গুলো আসেনি। বাংলাদেশের সঙ্গে আসেনি, অন্য দেশের সঙ্গে এসেছে। আমরা মনে করতে পারি 1996 সালের বিশ্বকাপে শ্রীলঙ্কায় তখন আনরেস্ট চলছিল তামিল টাইগারদের। সেই সময় অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ, এই দুটো টিম শ্রীলঙ্কায় খেলতে যাবে না। তো সেই সময়কার নিয়ম ছিল, বাই লস ছিল, যে যারা খেলতে যাবে না ওদের পয়েন্ট কাটা যাবে। তো শ্রীলঙ্কা ওই দুটো করে 4টে পয়েন্ট পেয়ে তারা সেমিফাইনালে ওঠার পথটা সুগম করলো শ্রীলঙ্কায়, এবং ফরচুনেটলি শ্রীলঙ্কা ওই টুর্নামেন্ট জিতে নিল। তো মনে করা হয় যে ওই জেতার পেছনে এই যে দুটো দলের না যাওয়া, এটা একটা ফ্যাক্টর ছিল। 4টে পয়েন্ট একেবারে মুফতে পেয়ে যাওয়া। এই ঘটনার পরে 96 সাল থেকে 2025 সাল পর্যন্ত আইসিসি কোনো ওয়ার্ল্ড কাপে, সে টি20 হোক বা ওয়ানডে হোক, কোথাও এরকম ঘটনা ঘটেনি আজকে যেটা বাংলাদেশের সাথে ঘটছে। এটি একেবারেই মানে অভূতপূর্ব ঘটনা। আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো যে ঘটনাটাকে আমরা টেনে নিয়ে এসেছি আমাদের ঘাড়ের উপরে। একটা ফ্র্যাঞ্চাইজি লিগের, ঘরোয়া একটা লিগের একটা ছেলেকে নেওয়া না নেওয়া বা নিয়ে তাকে বাদ দেওয়া, এই ইস্যুটা একান্তই একটা ঘরোয়া লিগের বিষয়। এটাকে একটা জাতীয় ক্রিকেট দল, একটা দেশের ক্রিকেট দল তার নিজের গায়ে মেখে তার বাকি দলের যে ট্যুর প্রোগ্রামটা এবং আইসিসির সঙ্গে যে কোড অফ কন্ডাক্ট গুলো রয়েছে, সেই জায়গাটায় এসে আঘাত করাটা, এটা আমাদের অ্যামেচারিত্বের অভাব, ভীষণভাবে অ্যামেচারিত্বের অভাব। এটা আমাদের উচিতই ছিল না বাংলাদেশের ক্রিকেট বোর্ডের, যে এই ব্যক্তিগত টি টুর্নামেন্টকে
একটি প্রাইভেট টুর্নামেন্টকে বাদ দেওয়া এবং নেওয়া এবং আবার নিয়ে বাদ দেওয়া, এইটা নিয়ে নিজেদের গায়ে এই লড়াইটা টেনে নেওয়া। কিন্তু এখন একটা যেটা হচ্ছে, নিরাপত্তার শঙ্কা তো ছিল, কারণ মুস্তাফিজকে যে বাদ দেওয়া হয়েছে সেটা কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড, মানে কলকাতা নাইট রাইডার্স সরাসরি বলেছে যে এটা এমনকি ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত না, সেটা সরকার ভারতীয় ক্রিকেট বোর্ডকে জানিয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড কলকাতা নাইট রাইডার্সকে জানিয়েছে। তো মুস্তাফিজকে যদি খেলানো না যায় কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকে ভারতের মাঠে, তাহলে মুস্তাফিজ সহ পুরো বাংলাদেশ জাতীয় দল কি করে খেলবে? সেই যুক্তিটাই তো বাংলাদেশ দিচ্ছিল। বাংলাদেশের এই যুক্তিটা কতখানি যৌক্তিক সেটা হলো কথা। আমি যদি আপনাকে একটু হিস্ট্রি বলি, পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক চেয়েও কিন্তু খারাপ অবস্থায়, এটা অনেক দিন ধরে, আজকে না। আইপিএল সৃষ্টি হওয়ার পরে প্রথম আইপিএল এ এবং দ্বিতীয় আইপিএল এ পাকিস্তানের ক্রিকেটাররাও কিন্তু খেলতেন ভারতে। 2008 সালে বোম্বেতে যে ম্যাসাকারটা হলো, জঙ্গিদের হামলা হলো, এই জঙ্গি হামলার পরে আইপিএল কর্তৃপক্ষ পাকিস্তানি সকল ক্রিকেটারদেরকে ব্যান করলো। এরপরে পাকিস্তান খেলতে আসেনি এবং ভারত পাকিস্তানে টোটালি নিষিদ্ধ করলো, গেল না এবং যায় এখন পর্যন্ত যায়নি আর। এর ফলে যেটা হলো যে পাকিস্তানের সঙ্গে ভারতের যে এই যে একটা মানে দা কুমড়া সম্পর্ক, এরপরেও কি পাকিস্তান ভারতে এসে খেলছে না? সর্বশেষ খেলে গেল হচ্ছে এশিয়া কাপ গত বছর 25 সালে। এশিয়া কাপটা খেলে গেল পাকিস্তানে, পাকিস্তান ভারতে এসে তারা ফাইনালে উঠলো, ভারতের সঙ্গে হেরে গেল। কিন্তু একবারও কি ভারতের কোনো মাঠে পাকিস্তানি কোনো ক্রিকেটার বলেছেন যে আমাদের নিরাপত্তার সমস্যা হচ্ছে হোটেলে কিংবা ক্রিকেটে কিংবা যাওয়া আসার পথে? একবারও আমরা কিন্তু কোনো মিডিয়াতে, ইভেন পাকিস্তানি মিডিয়াতেও এটা দেখিনি। তাহলে কেন আমাদেরকে এই ইয়ের শঙ্কায় পড়তে হবে যে আমাদের নিরাপত্তার শঙ্কায় পড়তে হবে? এটা ফ্যাক্ট, এটা ফ্যাক্ট যে আইসিসি, এই সরি ভারতের যে ক্রিকেট কন্ট্রোল বোর্ড, তারা সিদ্ধান্ত নিতে ভুল করেছে। তারা যদি মুস্তাফিজকে নেওয়ার কারণে শাহরুখ খানকে ধমক দিয়ে এটাকে বাদ দেওয়ায়, তাদের প্রথমেই উচিত ছিল মুস্তাফিজ সহ বাংলাদেশের কোনো ক্রিকেটারকে নিলামে কোয়ালিফাই না করা, যে বাংলাদেশের সঙ্গে ভারতের এখন সম্পর্ক ভালো না, এই মুহূর্তে আমরা বাংলাদেশের কোনো ক্রিকেটারকে এখানে বিট করতে দেব না। ফাইন, এটা কেউ কিন্তু মাইন্ড করতো না। কিন্তু আপনি বিট করতে দিলেন, আপনি তার নিলামে তার 2 কোটি দাম, 1.5 কোটি টাকা ছিল এর আগের বার, সেখান থেকে বাড়তে 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 9 কোটি পর্যন্ত উঠলো। তাকে আপনি বিক্রি হতে দিলেন, একজনের সঙ্গে কন্ট্রাক্ট সাইন হলো। এরপরে আপনি বলছেন যে শাহরুখ খান এটা ভুল করেছে, শাহরুখ খানকে এটা বাদ দিতে হবে। এবং শাহরুখ খানকে যদি না বাদ দেয়, তাহলে তার যে ক্যারিয়ার, সেই ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে। বিভিন্ন উগ্রবাদী যে দলগুলো আছে ভারতের, তারা দাবি করেছিল এটা সরকারের কাছে। করলো শাহরুখ খানকে। হ্যাঁ, এখন সরকার কিন্তু প্রত্যক্ষভাবে এটা বিসিবি কে বলেছে, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বলেছে, এরকম কোনো প্রমাণ নেই, সরকার বলেনি। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড যেটা বলছে সেটা হলো যে তারা ধারণা করছে যে যদি মুস্তাফিজকে বাদ না দেওয়া হয়, সেক্ষেত্রে ইয়েকে আপনার কলকাতা নাইট রাইডার্সকে পাবলিক আরো বেশি হ্যারাস করবে এবং আসলে ক্রিকেট মাঠে একটা অরাজকতার সৃষ্টি হতে পারে। এই ভয়ে তারা মুস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত শাহরুখ খানকে জানালো। শাহরুখ খান বাদ দিয়ে দিল, তার ক্যারিয়ারটা আগে বড়, তার একটা ক্রিকেট ম্যাচ বড় না। এখন বাংলাদেশের উচিত ছিল এটাকে জাস্ট একটা নিন্দা জ্ঞাপন করে ছেড়ে দেওয়া, যে আমরা এটা প্রতিবাদ জানালাম, এটা ঠিক করেনি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড, দ্যাটস এনাফ। আমরা ভবিষ্যতে আইপিএল এ আমাদের ক্রিকেটারদেরকে পাঠাবো কি পাঠাবো না সেটা আমরা পরে বিবেচনা করব, মিটে যেত ঝামেলা। এর সঙ্গে বাংলাদেশ টুর্নামেন্টে যাবে না, বিশ্বকাপ খেলতে যাবে না, এই বিষয়টি জুড়ে দেওয়া, এইটি হচ্ছে নোংরা রাজনীতি হয়ে গেছে আমাদের পক্ষ থেকে, এবং যার কুফল এখন পড়ছে আমাদের টোটাল ক্রিকেট উপরে, এবং সেটা খুব বাজেভাবে পড়ছে। কি ধরনের কুফল হবে? মানে স্কটল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশের জায়গা নিয়ে খেলে ফেলবে, বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যতের উপর এর কি প্রভাব পড়বে বলে মনে হয়? খুব খুব মারাত্মক প্রভাব পড়বে, যেটা আমরা এখন বুঝতে পারছি না। আমি যদি এক নাম্বার 1 করে বলি, নাম্বার 1 প্রভাব পড়বে যে একটি দেশ আর একটি দেশে, ভারতের মতো ক্রিকেট পরাশক্তি বলা হয় তো ভারতকে, কোনো সন্দেহ নেই যে ভারত ক্রিকেট পরাশক্তি, কারণ সারা বিশ্বের ক্রিকেটের যে রেভিনিউ আসে, সেই রেভিনিউয়ের 70% রেভিনিউ আসে ভারত থেকে। যেমন ধরুন যে আইপিএল এ 48,390 কোটি টাকা সত্ত্ব 2023 সাল থেকে 2027 সাল পর্যন্ত সোল্ড।
এই 48,390 কোটি টাকার মাত্র 1,110 কোটি টাকা বাংলাদেশের মিডিয়া থেকে যায়, অর্থাৎ 48 ভাগের 1 ভাগ। এখন যদি বাংলাদেশের মিডিয়া বলে আমরা আইপিএল প্রচার করব না, তাহলে ওদের কতটুকু ক্ষতি হবে? কিচ্ছু না, কোনো ক্ষতি নেই। 48 ভাগের 1 ভাগ আয় কমে যাবে আইপিএল এর মিডিয়া সত্ত্ব থেকে, সেই ক্ষতিটা তাদের কোনো ক্ষতি না। আমাদের কি ক্ষতি হবে? আমাদের যেটা ক্ষতি হবে যে ভবিষ্যতে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড এরকম যে বড় বড় কুলীন দলগুলো আছে যারা নিরাপত্তা ইস্যুটাকে অনেক বড় করে দেখে, বিশেষ করে অস্ট্রেলিয়া কোনো মাঠে ক্রিকেট ম্যাচ শুরু হওয়ার আগে 2 মাস আগে সেই মাঠ রেকি করে। তাদের ক্রিকেটাররা কোথায় থাকবে, হোটেলের কি অবস্থা, মাঠের কি অবস্থা, যাতায়াতের কি অবস্থা, প্রত্যেকটা জিনিস পয়েন্ট বাই পয়েন্ট তারা রেকি করে, দেন তারা সেখানে টুর্নামেন্টে টিম পাঠায়। এই ধরনের কোনো টিম বাংলাদেশে আসবে না। একমাত্র বাংলাদেশে আসতে পারে জিম্বাবুয়ে ঘরানার কোনো টিম, যারা একেবারে র্যাঙ্কিং এর তলানিতে। জিম্বাবুয়ে বাংলাদেশে ম্যাচ হলে আপনি কি মনে করেন যে ঢাকা স্টেডিয়াম সমস্ত টিকিট বিক্রি হবে? হবে না। বাংলাদেশকে তখন ইন্ডিয়া থেকে শুরু করে ইন্ডিয়ার বলয়ে যে টিমগুলো আছে তারা কেউ কিন্তু খেলতে ডাকবে না। ইভেন শ্রীলঙ্কা এরাও খেলতে ডাকবে না। একমাত্র ডাকতে পারে পাকিস্তান আর ডাকতে পারে জিম্বাবুয়ে। তাহলে যদি আপনি সারা বিশ্বর কাছ থেকে টিকিট থেকে আপনি বঞ্চিত হয়ে যান, শুধুমাত্র জিম্বাবুয়ে যেখানে টুর্নামেন্ট হয় হলে গ্যালারিতে 100 লোকও হয় না, সেই জায়গাটায় আপনি ম্যাচ খেলতে পারেন, সেই ম্যাচ আপনার স্পন্সর কে দেবে? বাংলাদেশের কোন স্পন্সর ওই 100 দর্শকের জন্য রেসপন্স করবে না। পাকিস্তানও একই অবস্থা। তার মানে আপনি একটি ক্রিকেট পরাশক্তির বিরুদ্ধে লেগে আপনার ক্রিকেটের যে উদীয়মান অবস্থা, গ্রোথিং অবস্থা, সেটাকে আপনি স্টপ করে দিলেন, ভেঙে দিলেন। এইটাকে আপনার এই যে কোমর ভাঙা অবস্থা হবে বাংলাদেশের ক্রিকেটের, এটাকে তুলে দাঁড়াতে অনেক বেগ পেতে হবে। আপনি বলয়ের কথা বললেন, ক্রিকেটে এই যে বলয় খুব গুরুত্বপূর্ণ এবং ভারত মানে পরাশক্তি হিসেবেই ভারত তার বলয়টা অনেক প্রসারিত এবং কুলীন দেশগুলো ভারতকে অত্যন্ত গুরুত্ব দেয়, এই বিষয়গুলো বলেছেন। পাকিস্তান বাংলাদেশের পাশে দাঁড়াবে, এটা কিন্তু গত কিছুদিন ধরে বাংলাদেশের সংবাদ মাধ্যমে লেখালেখি হচ্ছিল। পাকিস্তান যেহেতু প্রস্তাব দিয়েছিল নিজে থেকেই যে পাকিস্তান রাজি বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করতে বিশ্বকাপের। আপনি দেখেছেন কিনা, প্রথম আলো রীতিমতো লিখছিল যে পাকিস্তান যদি এখন বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বলে যে তারাও খেলবে না ভারতের মাটিতে, তাহলে ভারত একটা বিপদে পড়বে এবং তখন আইসিসি বাংলাদেশের খেলা সরিয়ে নিতে রাজি হবে। মানে এগুলো কি খুবই ছেলে মানুষই প্রত্যাশা? মানে পাকিস্তান তো কখনো বলে নাই যে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে তারা খেলা সরিয়ে নেবে। মানে শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমে আমি এমন প্রস্তাবের কথাও দেখছিলাম। এটা খুব দুঃখজনক। এটা ভাবতে কষ্ট হয় যে এইরকম একটি সংবাদপত্র, বাংলাদেশের প্রধানতম সংবাদপত্রটি, তারা এই ধরনের ফেক নিউজ বা এই ধরনের শিরোনাম করে, যে শিরোনামের কোনো ভিত্তি না নেই। না, মানে তারা বলছিল যে এটা একটা আমাদের একটা কৌশল হতে পারে, এভাবে আমরা ভারতকে হারিয়ে দিতে পারি যদি পাকিস্তানকে আমরা পাশে নিয়ে আসতে পারি। পাকিস্তান কখনো বলেনি যে বাংলাদেশ যদি টুর্নামেন্টে না দল পাঠায় আমরাও পাঠাবো না, আমরা বাংলাদেশের পাশে আছি, বাংলাদেশকে হেল্প করার জন্য আমরাও দল পাঠাবো না। এই কথাটি পাকিস্তানের কেউ বলেনি। পাকিস্তান কি বলেছে? বাংলাদেশের প্রতি আমরা সমব্যথী, বাংলাদেশের সঙ্গে আইসিসি এবং বিসিসিআই এর যে টাগ অফ ওয়ার চলছে সেটাতে আমরা বাংলাদেশের সমব্যথী, তাদের পাশে থাকবো, তাদের প্রতি আমরা সমর্থন জানাচ্ছি। এটাতে এটা মনে করা হয় না যে বাংলাদেশ না গেলে তারাও ভাইয়ের প্রতি ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তুলে তারাও ওয়াক ওভার দিয়ে দেবে, আইসিসিতে টুর্নামেন্টে দল পাঠাবে না, প্রশ্নই আসে না। আপনি দেখুন আরেকটি শিরোনাম গত পরশুদিন হয়েছে, বাংলাদেশ চেষ্টা করেছিল যে বি গ্রুপে যে আয়ারল্যান্ড টিমটি আছে, আয়ারল্যান্ড টিমের সবগুলো খেলাই শ্রীলঙ্কায় পড়েছে। এখন আয়ারল্যান্ডকে যদি অনুরোধ করা হয় যে তোমরা শ্রীলঙ্কার বদলে ভারতে এসে খেলো, আমরা শ্রীলঙ্কায় যেয়ে খেলি, তাহলে যদি সমাধান হবে একটা, আয়ারল্যান্ড চলে আসলো ভারতে খেলতে, শ্রীলঙ্কাও চলে আসবে আয়ারল্যান্ডের সঙ্গে, অন্যান্য টিম তো আসবেই, আর বাংলাদেশ চলে যাবে শ্রীলঙ্কায়। আয়ারল্যান্ড সরাসরি সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে। এখন বাংলাদেশের পত্রিকায় শিরোনাম হচ্ছে যে আয়ারল্যান্ড ভারতে খেলতে অস্বীকৃতি জানিয়েছে। আপনি বুঝুন ব্যাপারটা, এটা কি মিন করে? আবার এটা মিন করে যে বাংলাদেশ
অস্বীকৃতি জানিয়ে কোনো পাপ করেনি, বরং বাংলাদেশের দেখা দেখি আরো একটি টিম নিরাপত্তার অজুহাতে বা ওখানে ভারতকে চোখ দেখানোর মতো একটা বিষয় তৈরি করে আয়ারল্যান্ডের মতো একটা টিমও ভারতে যাওয়ার অস্বীকৃতি জানিয়েছে। এটা মিন করে। এটা খুব বাজে একটা রেফারেন্স, খুবই বাজে একটা রেফারেন্স। যেমন বিষয়টা হলো পত্রিকাতেই আমি দেখছিলাম, প্রথম আলোতেই দেখছিলাম যে আমাদের বিসিবির আমিনুল ইসলাম বুলবুল তাহার নাকি আইরিশ ক্লাবে কাজ করার অভিজ্ঞতার কারণে তার সঙ্গে মানে আইরিশদের খুব ভালো সম্পর্ক, সেই জন্য বিসিবি সভাপতি আয়ারল্যান্ডকে রাজি করানোর চেষ্টা করছেন যাতে তারা গ্রুপ বদলে ফেলে। মানে আমরা কি আসলে এই যে পাকিস্তান আমাদের হয়ে খেলা, আমরা যাব না কাজে পাকিস্তানও যাবে না, আয়ারল্যান্ডের সঙ্গে বিসিবি সভাপতির খুব ভালো সম্পর্ক কারণ তিনি আইসিসিতে কাজ করেছেন এক সময়, কাজেই আইরিশরা গ্রুপ বদলে ফেলবে, আমরা বিষয়গুলোকে খুব মানে আপনি যেটা বলছিলেন মানে অ্যামেচারিশ ভাবে পেশাদারিত্বের জায়গা থেকে সরে গিয়ে দেখেছি কিনা। আর আসলে তো বিভিন্ন মিত্র দেশের সঙ্গে একটা সলা পরামর্শ করে প্রতিক্রিয়া দেখালে বোধহয় ভালো হতো। মানে হঠাৎ করে ক্রীড়া উপদেষ্টা যেদিন মুস্তাফিজ বাদ পড়লেন সেদিনই ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলে দিলেন কিছুতেই বাংলাদেশ ভারতে খেলতে যাবে না, গোলামির দিন শেষ। এই রাজনীতিটা করতে গিয়ে একরকম বাংলাদেশের ক্রিকেটের মানে দফা রফা হলো কিনা? নিশ্চিত হবে। আগে আমি ওইটুকু একটু বলে নিই যে পাকিস্তান যে কথাগুলো বলে বা আমাদের বিসিবি প্রধান যে বুলবুল সাহেব যে কথাগুলো বলছেন, এগুলো হচ্ছে আসলে ক্লাব পর্যায়ের কথা। ক্লাব পর্যায়ে আমরা এইসব জিনিসগুলো দেখি যে ক্লাবের যে টুর্নামেন্ট গুলো হয় সেই টুর্নামেন্টে এরকম ঘটনাগুলো ঘটে। আম্পায়ার নিজস্ব থাকে, আম্পায়ারকে ধমক খায়, আম্পায়ার ধমকের চোটে মানে খুব দামি প্লেয়ার যদি আপিল করে তাহলে কম দামি প্লেয়ারকে আউট দিয়ে দেয়, এলবি আউট দিয়ে দেয়। এগুলো ক্লাব ক্রিকেটে ঘটে। তো সেই ক্লাব ক্রিকেটের যে কালচার, সেই কালচারটা যদি আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে অ্যাপ্লাই করতে যান, এটা তো হবে না। সেখানে ওইরকম মানে বড় বড় 10টা বুলবুলের সমান বড় বড় মেধাওয়ালা লোকরা বসে আছে। তো সেই জন্য আপনি কার সাথে কোথায় খেলেছেন, কোন জায়গায় আপনি 10 বার বেড়াতে গিয়েছেন, এটার সাথে এই যে কূটনীতি, ক্রিকেটের যে কূটনীতি, এটা কখনোই মিলবে না। এটা সম্পূর্ণ আলাদা জিনিস। এটা কমপ্লিটলি পেশাদারিত্বের একটা ব্যাপার। তো সেই পেশাদারিত্বের জায়গা থেকে আপনাকে ভাবতে হবে। আপনি এখানে আত্মীয়তার জায়গা দিয়ে কোনো সুযোগ নেই আত্মীয়তা দিয়ে ভাবার। আত্মীয়তা দিয়ে, ধর্ম দিয়ে, বর্ণ দিয়ে, ভাষাগত দিয়ে, নেইবার দিয়ে ভাবার কোনো সুযোগ নেই। এখানে পরিষ্কার পেশাদারিত্ব দিয়ে ভাবতে হবে যে আপনি একটা পেশাদার টিমের যে গভর্নিং বডি, সেই গভর্নিং বডির প্রধান, আপনি কথা বলছেন একটি আন্তর্জাতিক সংস্থার সাথে যারা ক্রিকেটকে নিয়ন্ত্রণ করে। এখানে আপনার এই আত্মীয় স্বজন বা এই সম্পর্ক এগুলো ফ্যাক্টর করে না, একেবারেই ফ্যাক্টর করে না। এটা গেল একটা দিক। আরেকটা দিক হচ্ছে নোংরা পলিটিক্স। পৃথিবীর সব জায়গায় পলিটিক্স আছে, ক্রিকেটেও আছে, ফুটবলেও আছে। কিন্তু কথা হলো আপনার পলিটিক্সটা আপনাকে ডোবাচ্ছে না ভাসাচ্ছে। আপনাকে যখন ডোবাচ্ছে তখন আপনি সেই নোংরা পলিটিক্সটা কেন করবেন? আমি ভারতে যাব না, এই কথাটি আপনি কি স্ট্যান্ড করতে পারবেন? পারবেন না তো। আপনি তো পরের দিনই 5,000 টন চাল নিয়ে আসলেন।